গুরুত্বপূর্ণ একটি রচনা। 1936 সালে একটি বই হিসেবে প্রথম প্রকাশিত হয়। এই উপন্যাস বাংলা নবজাগরণের রোমান্টিকতার আশপাশ দিয়েও যায় না, বরং বাংলার কথা সাহিত্যে মনস্তাত্ত্বিক আর সামাজিক বাস্তবতা একটি নতুন রূপে উত্থানের ইঙ্গিত দেয়। সরল গ্রামীণ পরিবেশের নিচেও মানবিক কর্তৃত্ব আর দুর্বলতার একটি অন্ধকার এবং জটিল অধ্যয়ন রয়েছে, যেখানে চরিত্রগুলি পুতুলের মতো চলাফেরা করে, যেন ভাগ্যের অদৃশ্য সুতো দ্বারা তারা পরিচালিত। 4 ভাই বোনের পরে জন্ম হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের। ঠিকুজিতে নাম রাখা হয়েছিল অধরচন্দ্র, বাবা নাম রাখেন প্রবোধ কুমার। কিন্তু গায়ের রং কালো হওয়ায় আতঙ্কর থেকেই তার নাম হয়ে যায় কালো মানিক। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন বন্ধুকে চ্যালেঞ্জ করে লেখেন প্রথম ছোট গল্প। বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় অতসী নামী। লেখকের নাম প্রবোধ কুমার বা অধরচন্দ্র নয়, মানিক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে এই নামেই লিখেছেন প্রচুর ছোট গল্প ও কালজয়ী কিছু উপন্যাস। পদ্মা নদীর মাঝের কথা কে না জানে। যখন 20 দশকের মাঝামাঝি সময়ে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি লিখেছিলেন, তখন মানিক বন্দ্যোপাধ্যায় এটিকে সহানুভূতিশীল প্রতিবাদ হিসেবে বর্ণনা করেছিলেন। যারা অন্যদের জীবনের সুতো টেনে ধরে, তাদের বিরুদ্ধে একটি বিলাপ এবং ক্ষোভ। পুতুল নাচের রূপক ব্যবহার করে তিনি অনুসন্ধান করেছিলেন কিভাবে মানুষ সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্য, বর্ণের শ্রেণীবিন্যাস, অর্থনৈতিক নির্ভরতা, কুসংস্কার এবং অবচেতন আকাঙ্ক্ষা দ্বারা আটকা করে। গল্পটি ছোট করে বলা যায়, 30 দশকের প্রথম ভাগে গ্রামীণ সামাজিক জীবনের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশীকান্ত। শহরের আধুনিক জীবনের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করা সত্ত্বেও সে নিজেই গ্রামে ফিরে আসে গ্রামের মানুষের প্রতি সেবার মানসিকতা নিয়ে। কিন্তু সেখানে সে জড়িয়ে পড়ে গ্রাম বাংলার সামাজিক জীবনের শিরা উপশিরায় মিশে থাকা কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে এক যুদ্ধে। তার বৈজ্ঞানিক চেতনা নিয়ে সে রুখে দাঁড়ায় বিমূর্ত সমাজের মানসিক ব্যাধির বিরুদ্ধে। তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় একদিকে গ্রামের জামিনী কবিরাজ ও তার বাবা ধনী ব্যবসায়ী গোপাল দাস, এবং অন্যদিকে গ্রামের মানুষের ধর্মান্ধ বিশ্বাস। বারবার ফিরে আসে কুসুম, কুমুদ বা সেনদিদির মতো চরিত্ররা। প্রাধান্য পায় শশী কুসুমের প্রণয় উপাখ্যান। এছাড়া উপন্যাস জুড়ে নির্বিকার ভাবে ছড়িয়ে আছে অনেক মৃত্যু বর্ণনা। উপন্যাস শুরুই হয় এক মৃত্যুর বর্ণনা। প্রধান চরিত্রদের মৃত্যু ঘটে আকস্মিকভাবে। সবারই মৃত্যু যেন নিয়তিত, সবই যেন কোনো এক বিরাট শিশু পুতুল। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় ফুটে ওঠে মানুষের মনের গভীর অন্ধকার স্তরগুলো। প্রশ্রয় পায় অবচেতনের অমানসিক আগ্রহ, পাশবিক আকাঙ্ক্ষা। এই উপন্যাসে তার ব্যতিক্রম নয়। লেখায় তার চরিত্রগুলির অবচেতন মনকে অন্বেষণ করার জন্য ইনার মনোলগস, নন-লিনিয়ার স্টোরি টেলিং এবং পরিবর্তিত আখ্যানের দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছেন। তৈরি করেছেন এক ধরনের মনস্তাত্ত্বিক স্বাভাবিকতা, কঠোর, ঘনিষ্ঠ এবং নিরলসভাবে অনুসন্ধানী। পুতুল নাচের ইতিকথা কিন্তু একই সাথে গভীরভাবে রাজনীতি। মানিক বন্দ্যোপাধ্যায় নিজেই ছিলেন মার্ক্সবাদে বিশ্বাসী। মার্ক্সবাদী তত্ত্ব এবং সমাজতান্ত্রিক ধারণা দ্বারা প্রভাবিত মানিক বন্দ্যোপাধ্যায় 20 শতাব্দীতে বাঙালি গ্রামীণ জীবনের সামন্ততান্ত্রিক এবং পুরুষতান্ত্রিক ব্যবস্থার নিন্দা করেন। সামাজিক বাস্তববাদের প্রতি তার অঙ্গীকার অবিচল। গ্রামের জন্য কোনো স্মৃতিচারণ নেই, কোনো রোমান্টিক পশুপালন নেই। পরিবর্তে গ্রামটি মানসিক এবং সামাজিক নিপীড়নের একটি কাঁথিপথে পরিণত হয়, যেখানে স্বায়ত্তশাসনের মায়া ধীরে ধীরে কেড়ে নেওয়া হয়। এই উপন্যাস প্রসঙ্গে লেখক আর একটি চিঠিতে লেখেন, যারা মানুষের জীবন নিয়ে এমনভাবে খেলতে থাকে যেন তাদের কাছে এক একটি মানুষ মানে এক একটি পুতুল, এই উপন্যাস তাদেরই বিরুদ্ধে একটি নম্র প্রতিবাদ। পুতুল নাচের ইতিকথাকে এত সুন্দর করে তোলে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট প্রসঙ্গে পৌঁছাতে অস্বীকৃতির কারণে। সকলেই আকর্ষিত, প্রত্যেকেই জেনে হোক বা না জেনে হোক, তাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো সুরে নাচে। পুতুল নাচের ইতিকথায় মানুষের কর্তৃত্ব একটি মায়া, যা সামাজিক বাধ্যবাধকতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আকাঙ্ক্ষার ভারে উন্মোচিত হয়। কর্তৃত্বের দায়িত্বে আছে নিয়ন্ত্রণ, আর সবাই